পরাশক্তি বাংলাদেশের মতো একটা দেশের সাথে তুমি যদি আচরণ করো তাহলে পরাশক্তি দূরের কথা আঞ্চলিক শক্তি তো তুমি হতে পারবে না। বাংলাদেশে যদি ফেসিবাদের বা গণহত্যার বিচার করতে কোনো কারণে যদি গ্যাপ হয় এটা নিশ্চিত থাকতে পারেন জাতিসংঘ আইসিসিতে সে বিচার অবশ্যই হবে। আপনি একবার বলবেন সেকুলারিজম আর হিন্দুত্ববাদী রাজনীতির আপনি সুবিধা নেবেন, দ্বিমুখী আচরণ করলে ভারতে কোনোদিন সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা যাবে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত স্পেশাল টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। ভারত বাংলাদেশ সম্পর্ক 5 আগস্ট পরে বদলে গেছে, নতুন মেরুকরণ তৈরি হয়েছে। ভারত রীতিমতো বাংলাদেশের প্রতি আক্রমণাত্মক আচরণ করছে বলে অনেকে মনে করছেন। নতুন করে আলোচনা এসেছে ট্রান্সশিপমেন্ট বাতিল। এইসব বিষয়ে কথা বলবো এম জাকির হোসেন খানের সাথে। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি যেই স্বপ্ন দেখেন ভারতের একটা সেকুলার রাষ্ট্রের, সেটা কি মোদিকে দিয়ে সম্ভব, অর্থাৎ বিজেপিকে দিয়ে সম্ভব, না কংগ্রেসকে দিয়ে সম্ভব? আমরা মনে করি মোদিকে দিয়ে বিজেপিকে দিয়ে তো কোনো অবস্থাতেই সম্ভব না, বাট কংগ্রেস বা অন্য যারা অন্য যে দলগুলো আছে তাদের সুস্পষ্টভাবে অবস্থান নিতে হবে। কোনো ধোঁয়াশা অবস্থান নেওয়া যাবে না, কারণ হঠাৎ করে কিন্তু আরএসএসের উৎপত্তি হয় নাই। আপনার যদি কংগ্রেস বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল, কার আমলে ভাঙা হয়েছিল? তখন কংগ্রেস ক্ষমতায় ছিল। সুতরাং তাদের সুস্পষ্টভাবে অবস্থান নিতে হবে। উপর দিয়ে আপনি ম্যাশ পরে থাকলেন, ভেড়ার পরে থাকলেন, ভিতরে আপনি চিতাবাগায় থাকলেন, সেটা না। কংগ্রেসকে বা ভারতের যারা সেকুলার রাষ্ট্রের কথা বলে তাদেরকে স্পষ্ট বলতে হবে যে সমস্ত জায়গায় সরকারের শুধু নিয়োগ না, প্রত্যেকটা জায়গায় একেবারে সবার সম অধিকার দিতে হবে, এবং সেটার জন্য আইনি প্রক্রিয়া থেকে শুরু করে সামাজিক প্রক্রিয়া, যেমন সিএ অ্যাক্ট যেটা করা হয়েছে বাতিল করা থেকে শুরু করে এই যে ওয়াকফ যে আইনটা করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে, সেগুলি বাতিল করার কংগ্রেসের সুস্পষ্ট ডিক্লেয়ার দিতে হবে। কারণ এখানে আপনি একবার বলবেন সেকুলারিজম আর হিন্দুত্ববাদী রাজনীতির আপনি সুবিধা নেবেন, এই দ্বিমুখী আচরণ করলে ভারতে কোনোদিন সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা যাবে না। এবং আমি মনে করি কংগ্রেস যদি ক্ষমতায় আসেও তাকে সুস্পষ্ট অবস্থান নিতে, বাট আমি হোপফুল যে কংগ্রেসের যে নতুন নেতৃত্ব যেটা প্রিয়াঙ্কা এবং রাহুল আছে, তারা মোর প্র্যাগম্যাটিক হবেন, তারা বুঝবেন পৃথিবীটা আর আগের অবস্থানে নাই। নতুন পৃথিবীতে গেছে, কানেক্টিভিটি অনেক বেশি, সবাই সব কিছু জানে বুঝে, তারা বাস্তবতাকে মেনে তারা নতুন দক্ষিণ এশিয়া গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ট্রান্সশিপমেন্ট বাতিলের মাধ্যমে ভারত কি বাংলাদেশের উপর আস্থা হারাচ্ছে, নাকি নতুন কোনো কৌশলের অংশ হিসাবে এটা তাদের কৌশল? আস্থা বাংলাদেশের বর্তমান সরকারের উপর তাদের তেমন আস্থা নাই, এটা স্বীকার করা ভালো, বাস্তব সত্যতা। এবং এটা আস্থা যে নাই তারা বিভিন্নভাবে তার প্রমাণ দিয়েছে। আপনি প্রপাগান্ডা থেকে, মিডিয়া প্রপাগান্ডা থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে আপনি বিভিন্ন জায়গায় লবি করা, এবং সাম্প্রতিক পরশুদিন জয়শঙ্করের যে প্রশ্ন বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার, আপনি যদি বন্ধু হন, আমার যদি সমস্যা থাকে, আপনি কি করবেন? আগে আপনি বাইলেটারালি জানাবেন যে বন্ধুত্ব, এবং আপনি দরকার হলে হেল্প করবেন, আপনি অফার করবেন যে বাংলাদেশের সমস্যা। আপনি মিডিয়াতে পাবলিক ডোমেনে আপনি কি অর্জন করতে চাচ্ছেন ভারতীয় নীতি নির্ধারকরা? যদি আমার এনে সমস্যা হয়, তাহলে ভারতের কি সমস্যার বাইরে থাকবে প্রতিবেশী হিসাবে? তাহলে তো এটা সম্মিলিতভাবে সমাধান করতে হবে। তা আমার এনে যদি জঙ্গিবাদের বিরুদ্ধে আমি অবস্থান নিই, এরা পালাবে, তো ভারতে পালাবে, তো সেটা তো অবস্থান আমি দেখতে পাচ্ছি। প্রায় হাজার হাজার ফেসিস্ট যারা লুটপাট করছে, এখানে কিল করছে, তারা ভারতে আশ্রয় নিচ্ছে। তা আপনি একদিক দিয়ে দিল্লিতে যে গণহত্যার নায়ক মানে প্রধান কুশীলব, তাকে শেল্টার দিবেন, সমস্ত ক্রিমিনালদেরকে শেল্টার দিয়ে বলবেন বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার করছে। এগুলি তো আসলে এক ধরনের আপনি মানে এগুলি ফেক এক ধরনের বিষয় হয়ে যাচ্ছে। ভারতকে, দিল্লির নীতি নির্ধারকদেরকে এইভাবে চাপ প্রয়োগ করে হবে না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে রিয়েল লেভেলে এঙ্গেজমেন্টে আসতে হবে, এবং পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, খোলা মন নিয়ে। যা হয়েছে, আমরা একসাথে থাকবো প্রতিবেশীরা, আমরা এখানে কীভাবে একে অপরের সুখ দুঃখের ভাগী হতে পারি সেটা নিয়ে চিন্তা করতে হবে। এবং এটার বাইরে যদি কেউ চিন্তা করে, এবং তারা যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশের যারা পতিত স্বৈরাচার বা তাদের এখানকার যারা এখনও বুদ্ধিভিত্তিক যারা মানে ভাবে তাদেরকে এখনও কালচারালি তারা প্রমোট করতেছে, তারা স্বপ্ন দেখেছিল যে ইউএসএতে সরকার পরিবর্তন হলে বাংলাদেশের উপর বিশাল স্যাংশন চলে আসবে। সুতরাং এইগুলো একটা কাল্পনিক স্বপ্ন, কারণ পৃথিবী জানে এখন জাতিসংঘের রিপোর্টের পর যেখানে কি হয়েছে। বাংলাদেশের যদি কোনো কারণ আমি মনে করি এটা হবে না, কিন্তু যদি দুঃখজনকভাবে বাংলাদেশে যদি ফেসিবাদের বা গণহত্যার বিচার করতে কোনো কারণে যদি
গ্যাপ হয়, এটা নিশ্চিত থাকতে পারেন জাতিসংঘ আইসিসিতে সে বিচারক অবশ্যই হবে, পৃথিবীতে যেখানেই থাকবে। এবং এটা জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট এমনি করা হয়নি। সুতরাং আমি এই জন্য বললাম, যদি কারো এটা মনে হয় যে তারা এটা বাংলাদেশে আমরা কোনো কিছু করে ফেলবো আন্তর্জাতিকভাবে, ইউ ক্যান নট, সেটা সুযোগ নাই। এবং এইটার এই জন্য বললাম যে ভারতের এই রিয়েলিটিগুলি মেনে আমাদের সাথে এই আলোচনায় আসা উচিত। এবং কিভাবে আমি মনে করি ভারত খুব দ্রুতই হয়তো বা চিন্তা ভাবনা করবে যে প্রাক্তন যা আমাদের যে পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী যারা ওনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত বাধ্য হবে, কারণ আন্তর্জাতিকভাবে ডিফেবিলিশন ভারত পড়েছে এই শেল্টার দেওয়ার কারণে। আপনি কি মনে করেন এটা একটা ভারতের এই সিদ্ধান্ত এটা একটা টাইমিং, নাকি হচ্ছে আন্তর্জাতিক কোনো অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দেবে বাংলাদেশকে, এমন কোনো পরিকল্পনা? এই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বাতিল করা জি, কোনো কিছু করবে না, বাংলাদেশে কিছু হবে না। আমাদের এটা একটা লার্নিং, খুব আমি তো বললাম মাত্র 1% এক্সপোর্ট আমরা করেছি, 1% আমাদের গার্মেন্টস সেক্টরে, এটা কিছুই হবে না আমাদের। বরঞ্চ যারা এখানে এতদিন ভারতের এটার উপরে ডিপেন্ডেন্ট যদি কিছু চিন্তা থাকে, তাদেরকে বলা উচিত যে ভাই, ব্যবসা করলে বহুপাক্ষিক চিন্তা ভাবনা করতে হবে আপনাকে। এবং একটা কান্ট্রির উপরে সবসময় নির্ভর করে এমনিই অনিরাপদ। কারণ আপনি যদি দেখেন গাজা যুদ্ধের কারণে এবং আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমাদের হোল যে অয়েল সাপ্লাই বা আমাদের ফুড সাপ্লাই, যেটা হুইটের সাপ্লাই, ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা যদি বিকল্প চিন্তা না করতাম, বিকল্প চিন্তা না থাকে, তাহলে তো আমাদের জন্য সবসময় রিস্কি। আপনার প্রোডাক্ট পৌঁছাইতে হবে, আপনি একটা ইয়ার উপরে রুটের উপরে ডিপেন্ড করবেন নাকি? আপনি যখন বাংলাদেশে যখন কোনো কারণে ধরেন একটা দুর্যোগ হলো, বন্যা হয়, তখন কি আপনি বসে থাকেন যে এই রাস্তা ওপেন না হওয়া পর্যন্ত আপনি প্রোডাক্ট পাঠাবেন না? আপনি ধরেন নৌপথে হোক বা অন্য কোনো পথে বা ট্রেনে আপনি চিন্তা করেন। সো ইউ হ্যাভ টু অলওয়েজ মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। একজন বিজনেসম্যান, আপনি 50 বছর হয়েছে, 52 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত টিপিক্যাল একপাক্ষিক চিন্তা করলে তো আসলে বিজনেসের আপনার বিজনেস কমিউনিটির আসলে তাদেরও লার্নিং দরকার, তাদেরও একটা চিন্তা করা দরকার যে এই যে আমরা মানে ইয়াতে একপাক্ষিকভাবে চিন্তা করি, যে ক্ষুদ্র চিন্তার যে আমাদের চিন্তাটা আমরা করি, যে আপাতত আমরা দেখি বহু মানে দীর্ঘমেয়াদী চিন্তা না করা এই ধরনের চিন্তাটা কিন্তু তাদের জন্য কিন্তু সামনে ঝুঁকিয়ে নিয়ে আসবে বাংলাদেশের বাণিজ্যের জন্য। ভারতকে মোকাবেলা করার ক্ষেত্রে ইউনূস সরকার বা ভারতের বিভিন্ন ধরনের এই যে আমাদের সাথে বৈরী আচরণ, এটা মোকাবেলার করার ক্ষেত্রে কূটনৈতিক পর্যায় থেকে আমাদের ইউনূস সরকার কতটা প্রস্তুত বা কতটা কৌশলী বলবেন আপনি? প্রফেসর ইউনূস সাহেবের একক ব্যক্তিত্বে আপনি দেখেন আমরা কিন্তু একের পর এক আন্তর্জাতিকভাবে এঙ্গেজমেন্টগুলো একটা হচ্ছে। সুতরাং আমার মনে করি যে ওনার যারা টিম মেম্বার আছে, কেউ আমাদের বন্ধুরা অনেকে আছেন, কিন্তু কোনো টিম মেম্বারের আরও প্র্যাগম্যাটিক থিঙ্কিং করা উচিত। এখানে নবীন এবং প্রবীণের সমন্বয় করা উচিত চিন্তার ক্ষেত্রে। আমাদের যেটা উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা মোস্টলি দেখা যায় 60+, 70, তারা এক ধরনের তরুণের বয়সে এক সময় তারা এক ধরনের মানে কী বলা হয় ওরিয়েন্টেশন ছিল। সুতরাং আমি মনে করি যে উনি আগাচ্ছেন, বাট ওনার সাথে পাল্লা দিয়ে টিমেরও আরও প্র্যাগম্যাটিক চিন্তা করা উচিত। এবং এই ক্ষেত্রে আমি মনে করি এখন পর্যন্ত যতটুকু অ্যাচিভমেন্ট হয়েছে আন্তর্জাতিকভাবে, ইট ইজ গুড অ্যাকচুয়ালি, বাট ভারতকে মোকাবেলার দরকার নাই, রাদার আমরা পজিটিভ চিন্তা ভাবনায় আসা উচিত। ভারতের মানুষকেও আমাদের করার জন্য এই অঞ্চলে দক্ষিণ, যেটা উনি প্রায়ই বলেন প্রফেসর ইউনূস সাহেব, যে দক্ষিণ এশিয়া ইউনিয়ন করার ক্ষেত্রে ওনার এটা কিভাবে সার্কের যেটা মৃত হয়ে গেছে, এটাকে নতুন দক্ষিণ এশিয়া ইউনিয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে বাংলাদেশের প্রস্তুতি নেওয়া উচিত। ভারতের দিল্লির নীতি নির্ধারকরা যদি ফেল করে, তাহলে কি আমরা আমাদের মানুষের 18 কোটি মানুষ আছে বা আমাদের প্রতিবেশীরা যখন যদি ওখানে কোনো, যেমন আপনি ধরেন যে বিপর্যয় তৈরি হচ্ছে 7 সিস্টার্সে, এগুলোর পরে আমাদের এখানে যদি বাস্তুচ্যুত হয়ে আসে, আমরা কি ওদেরকে ফেলে দিতে পারবো? সুতরাং আমাদেরকে চিন্তা করা উচিত, যে কারণে মিয়ানমার এককভাবে যে সিদ্ধান্ত, মিয়ানমারের উপর নির্ভর করা যায় না। আমি মনে করি বাংলাদেশের এখন যেটা করা উচিত, পাশ্চাত্যের সাথে আমাদের এক ধরনের, বা চীন আছে বা পাশ্চাত্যের সাথে আমাদের এক ধরনের সমঝোতায় যাওয়া উচিত, এক ধরনের খুব ডিপার রিলেশনে যাওয়া উচিত, যেন ভবিষ্যতে যদি দিল্লির কোনো অ্যাডভেঞ্চার করতে চাই কেউ, সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি। আমাদের নিরাপত্তার জন্য আমাদের অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি নিরাপত্তা হানি ঘটে কোনো কারণে, সেখানে যেন আমরা বন্ধুদেরকে নিয়ে মোকাবেলা করতে পারি, সেটার ব্যবস্থা এখনই থাকা উচিত। আর অর্থনৈতিকভাবে আমাদের আরও ডাইভার্সিফাইড হওয়া উচিত। নর্মালি যেমন ধরেন
চট্টগ্রাম মংলা বন্দর ব্যবহারটা এটা আমরা আরও কীভাবে কার্যকরভাবে করা যায়, ভবিষ্যতে কী পরিমাণ ক্যাপাসিটি বাড়াতে হবে, এটা আমরা কেন সিঙ্গাপুর মডেলের মানে বন্দরের মতো আমরা করতেছি না? ওয়াই ডোন্ট উই থিঙ্ক যে আমরা চট্টগ্রাম বন্দরটাকে সিঙ্গাপুর বন্দরে পরিণত করতে পারি? আমরা সিঙ্গাপুরের সাথে যেমন ট্রানজিটের চুক্তিতে আমাদের ইমিডিয়েটলি যাওয়া উচিত, সিঙ্গাপুর বন্দর কীভাবে আমরা আরও ব্যাপকভাবে ব্যবহার করতে পারি। তো এইভাবে যদি যেমন দরকার হলে সিঙ্গাপুরকে সরকারের সাথে G2G চুক্তি করে আমাদের বন্দরটা তোমাদের স্ট্যান্ডার্ডে নিয়ে যাও। আমাদের নেপাল ও ভুটানের সাথে সম্পর্ক আলাদাভাবে জোরদার কীভাবে করা যায়, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক কীভাবে জোরদার করা যায়, সেভাবে চিন্তা করা উচিত। আমাদের চীন ও আসিয়ানের সাথে আমরা কীভাবে যুক্ত হব খুব দ্রুত, যেটা অলরেডি মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইতিমধ্যে আলোচনা হয়েছে। বাট শুধু আলোচনা না, আমরা কিভাবে আরও বেশি ডিপার রিলেশনে আমি যেতে পারি। যেমন ধরেন ম্যানগ্রোভ ডিপ্লোমেসি আমরা করতে পারি, যে আসিয়ানভুক্ত দেশগুলো ম্যানগ্রোভ আছে, আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট আছে, তো এইটা কীভাবে আরও বেটার রিলেশনে যাওয়া যায়, এইভাবে কিন্তু খুব ডিপার রিলেশনে যাওয়া উচিত। আপনার বন্ধুত্ব যখন অনেক এক্সপান্ডেড, আপনার শত্রুর ঝুঁকিও তখন কিন্তু মিনিমাম, এটা মাথায় রাখা উচিত। আপনার যদি বন্ধুত্ব মাল্টি লেভেলে বন্ধুত্ব না হয়, একপাক্ষিক হন, তাহলে শত্রু আপনাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারবে। ভারতকে আমরা করিডোর দেওয়ার জন্য মানে এই যে চিকেন নেক, আমাদের যে জায়গাগুলো আমরা নোয়াখালীতে একটা ব্রিজ করে দিয়েছি তাদের পণ্য নিয়ে যাওয়ার জন্য, 7 সিস্টার ইয়াতে, তো এই যে এই সুবিধাগুলো আমরা কি বাতিল করবো? এই সুবিধাগুলো আমি মনে করি এগুলি সব বাতিল করা উচিত। কারণ এগুলো বাতিল করা উচিত ইমিডিয়েটলি, কারণ এটা বাতিল করা উচিত বৃহত্তর কানেক্টিভিটির পার্ট হিসাবে। আমরা ওদেরকে 7 সিস্টার্সের সাথে আমাদের এক ধরনের রিলেশনটা যাওয়া উচিত, আরও গ্রেটার রিলেশন। শুধুমাত্র দিল্লির চোখে আমি 7 সিস্টার্সকে দেখব না, 7 সিস্টার্সের মানুষ এবং ওখানকার ইকোনমিক ওয়েলবিংয়ের জন্য সামনে আরও আমার হয়তো বা এখন যে অফার করছে তার চেয়ে আরও বেশি অফার করা হতে পারে। কিন্তু ফেনী নেক যেটা আছে, ওইখানে ফেনী নেকে যদি আমরা দেখি, ওখানে যে তুলনামূলকভাবে তারা বলা হচ্ছে নিরাপদ, কিন্তু 7 সিস্টার্সে যদি ইন্টারভেনশন আসতে চায় দিল্লি থেকে, তখন যে ওখান থেকে আমার বাংলাদেশের করিডোর ইউজ করে আবার বন্দর ইউজ করতে চাবে না, মণিপুর ত্রিপুরামে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমাইতে যদি দিল্লি এসে আমার উপরে গাড়ে সোয়ার হয় এবং ফেনী নেকের উপর ভারত যদি আগ্রাসন করে আমি কাট করে দেয়া বন্দরে যাওয়ার চেষ্টা করে, তাহলে হোয়াট ইজ আওয়ার অপশন আমাদের? হ্যাঁ, সুতরাং ফেনী, ইভেন আমি মনে করি ফেনীতে যে এককভাবে যে আমাদের ইয়াটা দেওয়া হয়েছে, ইপিজেডটা দেওয়া হয়েছে ভারতকে, সেটার ব্যাপারে আমাদের কিন্তু অবস্থান ক্লিয়ার থাকা উচিত এবং সেটা এককভাবে না দিয়ে আমরা অন্যান্য রাষ্ট্র একটা সম্মিলিতভাবে দেওয়া উচিত। ভারত যেহেতু আমাদের সাথে শত্রুতার মানমূলক দিল্লির একটা শ্রেণী শুরু করেছে, সুতরাং ফেনী ইকোনমিক জোনটাকে আমাদের ডাইভার্সিফাইড করে দেওয়া উচিত, এককভাবে দিল্লি ইন্ডিয়াকে দেওয়া উচিত। ইভেন আমি মনে করি কাউকেই, ইভেন চায়নাকেও এককভাবে কোনো ইপিজেড দেওয়ার দরকার নাই আনটিল আনলেস, যে যখন শত্রুতা রাষ্ট্র থাকবে তখন তাদের সাথে আপনি যদি এককভাবে দেন, অলয়ের ঝুঁকি থাকে, আপনি সেটা ডাইভার্সিফাইড করে দেন। লাইক 50% ভারত ইউজ করলে বাকি 50% অন্য দেশগুলো ইউজ করবে। চায়নার ক্ষেত্রেও তাই, চায়না ধরেন একটা জোন চাচ্ছে, 50% তুমি নেবে, 50% ওরা নেবে, এইভাবে চিন্তা করা উচিত। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কি আমরা ভারতকে বাদ দিয়ে চায়নামুখী ঝুঁকছি, এমনটা কি আপনার মনে হয়? আমার মনে হয় তা না। আমরা মনে হয় যেটা হচ্ছে যে আমরা ভারত চাইলে, মানে আমরা যেহেতু ভারত ইতিমধ্যেই আপনি যদি দেখেন যে এখন পর্যন্ত তাদের যে আমাদের অবস্থান, এখন পর্যন্ত কোনো সত্যতা অবস্থান দিল্লির একটা অংশ করছে, বিজেপি সরকার ইন্টারেস্টেড না, তো আপনি আগ্রহী না হলে আপনার সাথে আমি যাচ্ছি না। তার মানে সরকার বেসিক্যালি চায়না বা ওয়েস্টের সাথে, আপনি দেখেন ইতিমধ্যেই যে মার্কিন বিনিয়োগকারীরা আসছে আমাদের হাসপাতাল করার জন্য বা এটা হচ্ছে, আবার আপনি ধরেন চায়না থেকে বিনিয়োগকারীরা আসতেছে, বা আমরা আসিয়ানের সাথে যাচ্ছি, ইউরোপের সাথে আমাদের আপনি জানেন যে রিনিউয়েবল এনার্জিতে অলরেডি ইউরোপীয় ইউনিয়ন 400 মিলিয়ন ইউরো দিয়েছে, আরও তারা দিতে চাচ্ছে। সুতরাং আমরা আসলে কারোর সাথে কাউন্টার করা যায়, আমাদের জন্য যা প্রয়োজন সেটা যেভাবে আমরা আগাচ্ছি। তো এখন এই আগানোটা হয়তো বা স্লো, এই আগানোটা প্র্যাগমাটিক না, আমাদের ফরওয়ার্ড লুকিং। যেমন আমরা যদি লক্ষ্য থাকে যে আমি 2050 সমৃদ্ধ বাংলাদেশ আমি অর্জন করতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ অর্জন করার জন্য আমি কী পদক্ষেপ নেব, তো সেইটার আলোকে আপনাকে সব কিছু করতে হবে। পররাষ্ট্রনীতি সাজাতে হবে, কূটনীতি সাজাতে হবে, আমাদের অর্থনীতি সাজাতে হবে, আমাদের কানেক্টিভিটি সাজাতে হবে, সেটার গ্যাপ আছে। আমি মনে করি যারা বর্তমান অন্তর্বর্তী সরকারের সেই দিকে নজর দেওয়া উচিত। ভবিষ্যতে এই ধরনের হচ্ছে ভারতের যে নীতি, এই ভারতের যে চিন্তা,
এই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে দুই দেশে কি ধরনের বোঝাপড়ার প্রয়োজন হবে বলে মনে করেন? আমি মনে করি তো এটা প্রতিবেশী কোনোদিন আপনি পরিবর্তন করতে পারবেন না, প্রতিবেশী অবধারিত। সুতরাং আমাকে এটা দিল্লি বিজেপি সরকার যে চিন্তাই করুক, এটা একটা সময় যে আমাদেরকে তার রিয়েলিটি তাকে মানতেই হবে, যে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ রিলেশন থাকতেই হবে। এখন আমার কাছে যেটা মনে হয় পিপুল টু পিপুল রিলেশনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমার যেমন আমার 7 সিস্টার্স আমার পাশে আছে, বললে বারবার কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে যারা আমাদের বন্ধু আছে তাদের সাথে কথা বলা উচিত, বা আপনি দিল্লিতে যারা বন্ধু আছে তাদের সাথে আরও কথা বলা উচিত, তাদেরকে ইনভাইট করা উচিত বাংলাদেশে আসুক। তারা প্রতিবেশী, আপনি যদি উকি দিল্লিতে আমাকে দেখতে পান তো শুধু আপনি ইনভাইট করে নিয়ে আসেন, দেখো আমার প্রবলেম আছে, ঠিক আছে আমরা একসাথেই দেখো এসে। সুতরাং আমি মনে করি যে আমাদের ট্র্যাক টু ডিপ্লোমেসিটাতে এখন বেশি নজর দেওয়া উচিত ভারতের সাথে, এবং ভারতের যারা অন্যান্য যারা বিজেপির বাইরে যে যারা আছে, কংগ্রেস আছে বা সমাজবাদী পার্টি বা ইভেন তৃণমূল কংগ্রেস আছে, তাদের সাথেও কথা বলা উচিত, রিয়েল ইস্যুগুলিতে কথা বলা উচিত। কারণ আমরা বেসিক্যালি হোস্টাইলিটি আরও বাড়াবে, মানে এটা আসলে কোনোদিন একটা ওয়াইজ গভর্নমেন্টের ডিসিশন না, ওয়াইজ রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত না যে আপনি একটা রাষ্ট্রের সাথে আপনি অযথা। আমার কাছে এটা কেমন জানি একটু মানে চাইল্ডিশ আচরণ মনে হচ্ছে যে বিজেপি সরকারের, যে ভারত সে নিজেকে বলতেছে ভারতে তারা পরাশক্তি হবে, তো পরাশক্তি বাংলাদেশের মতো একটা দেশের সাথে তুমি যদি এই আচরণ করো তাহলে পরাশক্তি দূরের কথা আঞ্চলিক শক্তি তো তুমি হতে পারবে না। তো এইটা আসলে ইন্টারন্যাশনালি বরঞ্চ দিল্লি অনেক ক্ষেত্রে দেউলিয়া হয়ে যাচ্ছে কিনা আমার কাছে এই প্রশ্নটা এখন ইদানিং দেখতে আমার কাছে মনে। কারণ আপনি দেখেন মালদ্বীপের প্রেসিডেন্ট যখন একটা হুমকি দিয়েছিল কিছুই করতে পারেনি কিন্তু, হ্যাঁ, তার মানে হলো যে এটা তো একটা দেউলিয়াত্বের উদাহরণ। ভারত তো কখনোই এরকম দেউলিয়া ছিল না। ভারতের রাজনীতিবিদরা আমরা সবসময় দেখতাম একটা ম্যাচিউর পলিটিক্স করতো, নীতি নির্ধারণ একটা ম্যাচিউর নীতি। আমার একটু অবাকই লাগতেছে যে দিল্লির নীতি নির্ধারকদের যে বর্তমান অবস্থানটা অনেকটাই মানে একটা কী বলা যায়, এক ধরনের নৈরাশ্যজনক এই অঞ্চলের জন্য, যে তারা আসলে একটা অংশ, আমি বলবো যে দিল্লির নীতি নির্ধারকদের একটা অংশ, বা তারা ভারতকে তারা আর নতুন একটা দক্ষিণ এশিয়া যে যাওয়ার যে সুযোগটা আসছে সেটা আর তারা মনে হয় ভিজুয়ালাইজ করতে পারতেছে না। এই ক্ষেত্রে কি নেতৃত্ব সংকট? মোদি কি হচ্ছে অনেকটাই হচ্ছে ম্যাচুইড আচরণ করতে ব্যর্থ হচ্ছে, কিংবা মোদির যে ফরেন পলিসি কিংবা বলি যে পলিসি মেকিংয়ের জায়গায় অমিত শাহের উপরে ডিপেন্ডেন্ট, এই বিষয়গুলো কি অনেকাংশে প্রভাবিত করছে কিনা? ভারতের ক্লাস সিস্টেম একটা বড় ইস্যু। আমার কাছে মনে হয় মোদির যেটা সবসময় প্রবলেম ভারতের প্রধানমন্ত্রী হিসাবে, যে সে একেবারেই আপনার অস্পৃশ্য জাতিগোষ্ঠী থেকে উনি আসছে। তো আর অমিত শাহ সম্ভবত আমি জানি যে সম্ভবত ক্ষত্রিয় সম্প্রদায়ের। তো এইটা এক ধরনের তো থাকবেই। ভারতের যারা এলিট শ্রেণী বা ব্রাহ্মণ যারা আছেন তারা তো সবসময় সরকার প্রধান যিনি থাকেন তাকে তারা এঙ্গেজ করতে চায় তাদের স্বার্থে। সুতরাং এখানে একটা অবশ্যই ইন্টারনাল একটা কনফ্লিক্ট আছে, এত কোনো সন্দেহ নাই। তারপরে যেটা হচ্ছে যে আরেকটা বিষয় হলো যে দিল্লির নীতি নির্ধারকদের একটা অংশ এখন পর্যন্ত তারা 70-80 দশকের যে রাজনীতি বা আরও আগের মনে করেন ব্রিটিশ পিরিয়ডে যে তাদের মেন্টালিটি ছিল এটা এখন ক্যারি করতেছে। তো এইটা থেকে তারা বের হয়ে যে আসতে চাচ্ছে সেটা মনে করতেছে না। তারা মনে করতেছে যে ইসরায়েলের সাথে বা জায়নবাদের সাথে সম্পর্ক রেখেই তাদের হিন্দুত্ববাদকে প্রমোট করে এই অঞ্চলে তারা আধিপত্য বিস্তার করবে। এটা শোনেন, বিষয়টা হচ্ছে যে এটা ইম্পসিবল। এখানে গণহত্যা তারা চালানোর প্রক্রিয়া করার চেষ্টা করতে পারে হিন্দুত্ববাদীরা, কিন্তু গাজা, প্যালেস্টাইন আর বাংলাদেশে এক না, মনে রাখতে হবে। এরাবদের পিপুলকে যেভাবে স্যাক্রিফাইস করতেছে এই অঞ্চলের মানুষ একজনের জন্য স্যাক্রিফাইস করতে অভ্যস্ত না। ব্রিটিশ বিরোধী আন্দোলনের যদি আমাদের ইতিহাস দেখি, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে ইতিহাস বা সাম্প্রতিক আমাদের, তো এখন বেসিক্যালি যে রিসেন্টলি আমি দেখলাম যে পতিত প্রধানমন্ত্রী উনি বলতেছেন বাংলাদেশে আবার ফিরে আসবে। তো যারা 2000 আপনি রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছেন, সে 2000 জায়গায় যদি 2 লাখও দিতে হয় দেওয়া রেডি টু, কারণ তারা জেনে গেছে রক্ত দেওয়া যায়। তো এইটা কিন্তু একটা ডেসপারেট বিষয়। সুতরাং দিল্লির নীতি নির্ধারকদেরকে আমি মনে করি তারা যেটা সমস্যা তারা রিয়েলিটি বোঝার চেষ্টা করছে। 5 আগস্টে পড়েছে যে নতুন বাংলাদেশ হয়েছে, এখানকার তরুণরা ভারতের তরুণের সাথে কিন্তু কানেক্টেড। তার মানে কিন্তু তারা তাদের অধিকারের ব্যাপারে, ডিগনিটির ব্যাপারে সারা পৃথিবীর এই নতুন জেনারেশন খুবই সচেতন। আপনি বাবার মায়ের সাথে আগে আমরা তর্ক করবো এটা আমরা চিন্তা করতে পারতাম না, কিন্তু তারা এখন করছে। কিন্তু তাদের অধিকারের বিষয়,
এমন না যে অধিকারকে ম্যানেজ করার জন্য। সুতরাং আমাদের যেটা চিন্তাটা করা উচিত যে দিল্লির নীতি নির্ধারকরা তাদেরকে নতুন দক্ষিণ এশিয়া, সমৃদ্ধ দক্ষিণ এশিয়া কীভাবে এই নতুন জেনারেশন বা তাদের ইন্টারজেনারেশনাল জাস্টিস, প্রাকৃতিক অধিকার সুরক্ষা, এখানকার বন, এখানকার নদী, এখানকার আপনার হলো যে মাটি বা এখানকার দূষণ, এগুলি কিভাবে সম্মিলিতভাবে এখানকার দুর্যোগ আসতেছে, এটা কিভাবে আমরা আরও বেশি ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা একে অপরকে সহায়তা করতে পারি, এই দিকে নজর দেওয়া উচিত। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ভারত নিজেকে হচ্ছে এশিয়ার মোড়ল হিসেবে দেখতে চায়, কিন্তু তাদের কিছু কিছু আচরণ হয়ে যায় একেবারেই মানে ক্ষুদ্র রাষ্ট্রের মতো বা আবেগী, ইমোশনাল। এটা কি কূটনৈতিক পর্যায়ে একজন ম্যাচুইর একটা রাষ্ট্র বা হচ্ছে একটা বড় রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে প্রত্যাশা করে কিনা আন্তর্জাতিক বিশ্ব? অবভিয়াসলি আন্তর্জাতিক বিশ্ব এটা রেসপেক্ট করে না। ভারতকে তারা দেখতে চায়, ভারতের ব্যাপার, যেমন ভারত একই সাথে দেখেন তরুণরা অনেক ইনোভেশন করে, গবেষণা হচ্ছে, তারা বিভিন্ন ধরনের হাইব্রিড টেকনোলজি তারা নিজে অ্যাডপ্ট করতেছে। সুতরাং একসাথে যখন আপনি জ্ঞান বিজ্ঞানের একটা অংশ আগায় যাচ্ছে, একই সাথে আপনি হিন্দুত্ববাদের নামে আরেকজনের বাড়ি ঘুরিয়ে দিচ্ছেন, আরেকজনের জমি সম্পদ দখলের জন্য ওয়াকফ আইন করতেছেন, এই দুটা তো একসাথে যায় না। আর পৃথিবীতে এখন আন্তর্জাতিক মানবাধিকারের বিষয়ে বা মানুষের জীবনের অধিকারের বিষয়ে কিন্তু এখন সবাই সচেতন। আপনি ওইটাকে যদি কেউ এখন ভায়োলেট করতে চায় তাহলে তাকে অবশ্যই এটা খেসারত দিতে হবে। এবং আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলি, ভারতের যদি হিন্দুত্ববাদকে এইভাবে চলতে চায়, জায়নবাদের কারণে যেভাবে ইসরায়েলের পতন হবে, ভারতেরও সে একইভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি তারা হিন্দুত্ববাদকেই তারা একমাত্র তারা এইভাবে আগাইতেছে হিন্দুত্ববাদকে কেন্দ্র করে। কারণ মানুষ, ভারতের যে মানুষগুলি জন্ম হচ্ছে, যেখানে যে জন্মগ্রহণ করছে, এটা কিন্তু আমার আপনার চয়েস না, ইটস এ ন্যাচারাল চয়েস। আপনি তাহলে একটা জাতিগোষ্ঠীকে রুট আউট করে আপনি ওখানে যদি যখন আপনি নিজে অবস্থান নিতে চাচ্ছেন, মানে হলো প্রকৃতির চয়েসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাহলে প্রকৃতির চয়েসের বিরুদ্ধে অবস্থান নিলে ডেফিনেটলি আপনাকে ন্যাচারাল জাস্টিসের ফেস করতে হবে। এবং আপনি আমার ভারতের মানুষ, যে মানুষের ওখানে রিজিক আছে, সেই রিজিকে যদি আপনি হাত দেন, তাহলে আপনি ওই রিজিক আপনি নেবেন না, বরঞ্চ আপনি একেবারেই ওখান থেকে নিশ্চিন্ত হয়ে যেতে হবে। সো দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল। আমরা গ্লোবাল যে চলে, গ্লোবাল এটা ন্যায় বিচারের বিষয়। পৃথিবী কেউ এই তথাকথিত আমরা যেটা বলি যে একে অপরের সাথে আমরা আইন দিয়ে চলি, এগুলি আসলে এগুলি কিছু না। আমরা সব কিছু চিন্তা করতে লাগবে যে যখন আপনি যেখানে জন্মগ্রহণ করতেছেন বা যেখানে আপনার খাদ্য গ্রহণের যে উৎস, এটা যদি আমি নষ্ট করে দিই, আমার আসলে ভোগ করতে পারবো না, আমারটা অবশ্যই আমার কোনো না কোনো ফর্মে ব্যবস্থা হবে। সুতরাং ভারতের দিল্লি যারা হিন্দুত্ববাদী আচরণ করতেছে, এটা অ্যাকচুয়ালি ভারতের যে ইউনিটি নষ্ট করার জন্য এই হিন্দুত্ববাদটাকে কিন্তু তারা একটা অবদান রাখবে। যদি তারা খুব দ্রুত ভারতের যারা সচেতন নাগরিক বা যারা ভারতের যারা মানে মানুষকে যারা ভালোবাসে, তাদের কি বলা হয় যে মানে প্রকৃতির প্রতি তারা অনেক বেশি নিবেদিত অনেক মানুষ আছে, তো সুতরাং তারা চিন্তা করা উচিত যে এখন আসলে রাশ টানার সময় আসছে। আমরা এইটা যদি না হয় তাহলে অবধারিতভাবে এই অঞ্চলে একটা পুরো মানে যুদ্ধক্ষেত্রে পরিণত হবে, সেটা আপনাকে কেউ অ্যাভয়েড করার মতো নয়। বাংলাদেশের বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার ব্যবস্থার যদি কোনো কৌশল আন্তর্জাতিকভাবে বা আন্তর্জাতিকভাবে তাদের চিন্তাভাবনা কী ধরনের হওয়া উচিত, এটা যদি আপনি বলতেন আর কি। শেষ আমি মনে করি যে সবার সাথে বন্ধুত্ব মানে শত্রুতা নয়, সব প্রত্যেকের সাথে বন্ধুত্ব এইটা না। আমার হলো যে কারোর সাথে শত্রুতা নাই, আমার জনগণ এবং প্রাণ এবং প্রকৃতির সাথে সবার সাথে আমি সম্পর্ক করব। বন্ধুত্ব রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কোনোদিন বন্ধুত্ব হয় না, এটা একটা মানে ইউটোপিয়ান চিন্তা ভাবনা। কারণ এটা ভৌগোলিক ছাড়া বাট যেটা করা উচিত আমি মনে করি যে এই অঞ্চলের একটা আমরা প্রোঅ্যাক্টিভলি দক্ষিণ এশিয়ার জন্য একটা প্ল্যান করা উচিত, যে মানে আমরা প্রস্তাব দিব যে এরকম হওয়া উচিত। যেটা আপনি জানেন কিনা যে চেঞ্জ ইনিশিয়েটিভ গত বছর 23 সালে আমরা একটা ফ্রেমওয়ার্ক, সাউথ এশিয়া রেজিলিয়েন্স ফান্ডের একটা ফ্রেমওয়ার্ক দিয়েছি। তো আমরা দিয়েছি মানে কি, আমরা একটা প্রস্তাব করেছি যে এখানকার যারা জলবায়ু তাড়িত বা বাস্তুচ্যুত হবে বা দুর্যোগের শিকার সব মানুষের জন্য, যারা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জন্য একটা ফান্ড তৈরি করা উচিত। তো সেখানে ভারত যদি না আসে তাহলে নেপাল, ভুটান, এরকম আমাদের একটা হোলিস্টিক প্ল্যান করা উচিত। আর আন্তর্জাতিকভাবে আমি মনে করি চায়না বা বিশ্বের যারা অন্যান্য শক্তি আছে, ইউরোপে আমাদের একটা বড় পার্টনার, আমেরিকাতে অবভিয়াসলি কানাডা আছে, ইউকে আমরা হিস্ট্রিক্যালি আমরা কানেক্টেড। তো এদের সাথে আমাদের একটা ব্রড বেস, আমাদের একটা কোয়ালিটি এঙ্গেজমেন্ট দরকার। মধ্যপ্রাচ্যে আমি শ্রমিক পাঠাচ্ছি, আর কত শ্রমিক পাঠাবো আমি?
আমার কোন লেভেলে শ্রমিক পাঠাবো? মধ্যপ্রাচ্যের তো আমার এখন যেটা এআই জানবে, আমার টেকনোলজি, এরকম শ্রমিক দেওয়া উচিত। আমি কেন এই লেস কোয়ালিটিটিভ মানুষকে ওখানে পাঠাচ্ছি? তাদের যাত্রা মানে জীবনমান তো কোনো অবস্থাতে ইমপ্রুভ করছে না। সুতরাং আমাদেরকে একটা খুব সুন্দর একটা আপনার অর্থনৈতিক সমৃদ্ধি, একই সাথে প্রাণের অধিকার, মানুষের প্রাকৃতিক যে সুরক্ষা, আমি যেটা রিসেন্টলি যেটা তত্ত্বটা দিয়েছি আন্তর্জাতিকভাবে, যেমন ন্যাচারাল রাইটস লেড গভর্নেন্স, আমাদেরকে এইটা নিয়ে আমি মনে করি এই সরকারের চিন্তা করা উচিত। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ রিফর্ম করা উচিত। এটা আমাদের এলডিসি কান্ট্রি হিসাবে, এটা কিন্তু ভারতের যে হোস্টালিটি, এটা কিন্তু এলডিসি কান্ট্রি হিসাবে যে আমাদের যা অধিকার, ন্যায্য অধিকারের, এটা বিরুদ্ধে অবস্থান। সুতরাং এইটা আন্তর্জাতিকভাবে আমরা এলডিসি কান্ট্রিগুলি সম্মিলিতভাবে অন্যান্য যারা এরকম হোস্টালিটি করতেছে অন্য কান্ট্রি, এটা একটা অবস্থান নেওয়া উচিত। এবং আমি মনে করি যে বাংলাদেশের খুব দ্রুত এলডিসির লিডারশিপটা বাংলাদেশে নেওয়া উচিত, এবং এলডিসির লিডারশিপ নিয়ে এলডিসি কান্ট্রিগুলোর একে অপরের সাথে আরও কীভাবে আদান প্রদান করা যায় এবং তাদের ন্যায্য অধিকার আন্তর্জাতিকভাবে রেজ করা যায়। বাংলাদেশের যদি সবগুলো এলডিসি কান্ট্রি একটা লিডারশিপ বাংলাদেশ নেয়, তাহলে আন্তর্জাতিকভাবে আমার বা ইউনুস সরকারের, প্রফেসর ইউনুসের সরকারের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের যে ফ্রেমওয়ার্ক বা যেটা আগামী রাজনৈতিক সরকার আসবে আমরা প্রত্যাশা করছি, তারা হয়তো বা একটা নতুন এই ফ্রেমওয়ার্কের ভিত্তিতে তারা আরেকটা লেভেলে তারা বাংলাদেশকে নিয়ে যাওয়ার সুযোগ হবে বলে মনে করি। স্যার, আপনার হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ আমাকে ইন্টারভিউ করার বা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শকদেরকে যারা শুনবেন তাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো রাজনৈতিক কিংবা অর্থনৈতিক বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।